हेलो स्टूडेंट्स चले एसेছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় 2025 এ যারা বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টস আছো তাদের চাঁদের পাহাড় উপন্যাসটার যে সাজেশন তোমরা চেয়েছিলে সেই সাজেশনস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই বলবো তোমরা অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবে, কারণ তা না হলে তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবে না এবং পরে তোমরা নিজেরাই ভাববে যে সাজেশনস আমার ঠিকঠাক হলো না। কাজেই আমরা শুরু করছি, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথমে আমরা আসবো 2024 এ চাঁদের পাহাড় উপন্যাসের থেকে ঠিক কি কি প্রশ্ন এসে গেছে। 2024 এ আমরা দেখেছি পর্ব 2 থেকে এসেছে হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের উপর একটা কি যেন নড়ছে। এই যে পার্টটা, এটা শঙ্কর এবং সিংহের যে একটা দৃশ্য আছে সেই দৃশ্য থেকে কিন্তু নেওয়া হয়েছে। পর্ব 6 থেকে একটা প্রশ্ন এসেছে, ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ারের দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। এটা হচ্ছে সেই রোডেশিয়ান মনস্টার সম্পর্কে যে বিষয়টা আছে পর্ব 6 সেই অংশটা কিন্তু, যেটা বুনিপের একটা ব্যাখ্যা, সেই পার্টটা থেকে প্রশ্ন এসে গেছে। পর্ব 14 থেকে এসেছে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই আজ মনে হচ্ছে। লাইনটা অবশ্যই পর্ব 14 থেকে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এখানে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ ডিয়েগো আলভারেজ সম্পর্কে শঙ্করের যে বিষয়টা, সেটা কিন্তু লিখতে গেলে তোমাদের আগের অধ্যায়গুলো ভালো করে দেখতে হবে। কাজে এই প্রশ্নের দিকে তাকিয়ে তোমাদের যেটা বারবার বলছি সেটা হচ্ছে চাঁদের পাহাড় উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ধারণা, বিষয়ের ধারণা, প্রত্যেক পর্বের ধারণা তোমাদের থাকা প্রয়োজন। তবে হ্যাঁ, এই শেষ মুহূর্তে তোমরা যে সাজেশনস করবে সেটা অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি। তবে যারা পার্টগুলো পড়োনি একেবারে, তাদের আমি বারবার বলবো একবার অবশ্যই ভালো করে উপন্যাসটা রিড করবে, যাতে করে বিষয়টা তোমরা বুঝতে পারো। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি পর্ব 1-এ। পর্ব 1 2025 এর জন্য ইম্পর্টেন্ট পার্ট। 2025 এ পর্ব 1 থেকে প্রশ্ন হতে পারে। এবার যে প্রশ্নগুলো তোমাদের জন্য আসতে পারে সেগুলো হচ্ছে শঙ্কর কে ছিল, শঙ্করের পরিচয়, তার শিক্ষা জীবন, তার বাবা মার কথা, শঙ্করের স্বপ্ন, শঙ্করের ভালো লাগা, শঙ্করের সম্পর্কে সমস্ত কিছু যে তথ্য আমরা পেয়েছি, শঙ্করের চেহারার বর্ণনা, যাবতীয় ইনফরমেশন তোমরা পর্ব 1 থেকে রীতিমতো লার্ন করবে। এরপর প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। আরেকটা বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে শঙ্করের স্বপ্ন দৃশ্য এবং পরদিন তার মন্দিরে গিয়ে পুজো দেওয়ার দৃশ্য। এই পার্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে পর্ব 1 প্রথম থেকে শেষ খুঁটিয়ে না পড়লে তোমরা প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালোভাবে দিতে পারবে না। এবার আমরা যাব পর্ব 2। পর্ব 2 তোমাদের 2024 এ এসে গেছে এবং বেশ ভালো প্রশ্ন এসে গেছে, কিন্তু পড়ে রয়েছে তিরুমল আপ্পার একটা ছোট্ট পার্ট, যেখান থেকে প্রশ্ন হতে পারে। তবুও আমি বলবো পর্ব 2 তোমাদের জন্য 2025 এ খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে যারা সমস্ত কিছু খুব ভালোভাবে পড়ছো তাদের জন্য বলবো তিরুমল আপ্পার প্রসঙ্গটা একটু পড়ে যাও, আর যাদের হাতে সময় কম তারা পর্ব 2টা সম্পূর্ণ বাদ দিতে পারো। চলে যাব পর্ব 3-এ। পর্ব 3-এর ইম্পর্টেন্ট বিষয় শঙ্কর নতুন যে কাজ নিয়ে তার স্থান পরিবর্তন করলো, অর্থাৎ শঙ্করের একটা প্রমোশন হলো বলা যেতে পারে। সেই বিষয়টা ঠিক কি, সেই যে স্থান মানে কর্মস্থলে যে শঙ্কর পৌঁছলো, সেই কর্মস্থলের একটা সুন্দর বর্ণনা এখানে আছে, সেই বর্ণনা। এছাড়া শঙ্করের ওই স্থানে সিংহের সাথে যে একটা দৃশ্য, কাঁচের ঘরে শঙ্কর আছে, একটা কাঁচের ঘর না, সরি, একটা ঘরের মধ্যে শঙ্কর আছে এবং দরজার আগল দেওয়া নেই, সেই দৃশ্যটা। তাছাড়া আর একটা শঙ্করের ঘুমন্ত যে দৃশ্য, ব্ল্যাক মাম্বার উপস্থিতি, সম্পূর্ণ বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ব্ল্যাক মাম্বার প্রসঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নটা আসতেই পারে। কাজেই পর্ব 3 অত্যন্ত ভালো করে খুঁটিয়ে পড়বে। পর্ব 4-এ যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা যারা চাঁদের পাহাড় উপন্যাসটা খুব ভালোভাবে পড়েছো কিন্তু তোমাদের মনে হচ্ছে যে কোন ধরনের প্রশ্ন আসবে তোমরা বুঝতে পারছো না, তাদের আমি অবশ্যই সাজেস্ট করব, এখনো সময় আছে, তোমরা আমাদের
বেঙ্গলি গাইডের 8777416211 নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং সেখান থেকে আমাদের চাঁদের পাহাড় উপন্যাসের নোটসটা কালেক্ট করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা পর্বের বিষয় ছোট করে দেওয়া আছে, প্রত্যেকটা পর্বের ক্যারেক্টার সম্পর্কে, মানে কোন কোন ক্যারেক্টার কোথায় আছে তাদের কথা বলা হয়েছে, প্রত্যেকটা পর্ব থেকে যে প্রশ্নগুলো হতে পারে সম্ভাব্য প্রশ্ন, সেই প্রশ্ন এবং উত্তরগুলো পর্যন্ত তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। কাজেই তোমরা পজিটিভলি এই নোটসটা কালেক্ট করো যদি তোমরা মনে করো প্রশ্ন উত্তর লিখতে পারছো না, তাদের জন্য বলছি। আর এরপর আমরা চলে যাব পর্ব 4-এ। পর্ব 4 তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখানেই আমরা দেখব শঙ্করের সাথে আলভারেজের প্রথম দেখা হয় এবং সেই প্রথম দেখার যে দৃশ্য সেটা ইম্পর্টেন্ট, আলভারেজকে শঙ্কর কিভাবে সুস্থ করলো সেটা ইম্পর্টেন্ট, এছাড়া ডিয়েগো আলভারেজের কথা বলে যে পার্টটা আছে এখানে সেটাও তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই পার্ট থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাফির গ্রামে জিম কার্টার আর আলভারেজ কিভাবে গেল এবং তাদের সাথে কিভাবে বন্ধুত্ব হলো সেই প্রসঙ্গটা, সেখানে বুনিপের কথা প্রথম কার থেকে কিভাবে শুনেছিল সেই প্রসঙ্গটা, এছাড়া জিম কার্টারের যে ভয়াবহ মৃত্যু দৃশ্য সেই প্রসঙ্গটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চলে যাব পর্ব 5-এ। পর্ব 5 খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানে টাঙ্গানিয়াকার মধ্যে দিয়ে যাওয়া কেন বিপজ্জনক সেটা ছোট্ট করে পার্ট আছে, সেটা একটু দেখে নেবে। স্লিপিং সিকনেসের মাছি কি এবং সেটা কখন জাগে সেটাও একটু দেখে নেবে, তাহলে পর্ব 5 থেকে খুব একটা বিষয় ইম্পর্টেন্ট নয়। চলে যাব পর্ব 6। 2024-এ পর্ব 6 এসে গেছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট তোমরা অবশ্যই মিস করবে না, সেটা আমি প্রত্যেককে বলবো পড়ে যেতে, যদিও পর্ব 6 এসে গেছে তা সত্ত্বেও। সেটা হচ্ছে আলবুকার্কের সাথে শঙ্করের যে সাক্ষাৎকারের দৃশ্যটা, সেখানে ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেই সম্পূর্ণ ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আলবুকার্ক কে ছিল, তার সাথে শঙ্করের কিভাবে দেখা হলো, আলবুকার্কের সাথে তার মুখোমুখি সংঘর্ষটা কিভাবে হয়েছিল, শঙ্করকে কিভাবে সেবার আলভারেজ আলবুকার্কের হাত থেকে বাঁচালো, পরবর্তী সন্ধিটা কিভাবে হলো, মানে তাদের বন্ধুত্ব হলো কিভাবে, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট 2024-এ, যদিও পার্টটা থেকে প্রশ্ন এসে গেছে তবুও। চলে যাব পর্ব 7-এ। পর্ব 7 খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখান থেকে যে বিষয়গুলো একটু দেখা দরকার সেটা হচ্ছে শঙ্কর একদিন ঘোর বিপদে পড়লো। কি বিপদে পড়েছিল সেই পয়জন আইভির একটা বিষয় এখানে আছে, এই পার্টটা একটু দেখে যেও। আর একটা ডেথ সার্কেল কি এটা একটু দেখে যেও, তবে পর্ব 9 থেকে প্রশ্ন খুব কম আসার সম্ভাবনা আছে। আচ্ছা, পর্ব 8-এ তো যাবই, তার আগে বলবো তোমরা যদি মনে করো যে তোমাদের এক্সামে একেবারে যাওয়ার আগে একটু তোমরা নিজেকে যাচাই করে নেবে, আমিও বলবো এটা যাচাই করে নিলে তোমাদেরও সুবিধা, কারণ তোমাদের যে ভুল ত্রুটি সেটা কিন্তু তোমরা এক্সাম হলে গিয়ে প্রথম ফেস করবে না, কারণ আমার কাছে যারা মক দিচ্ছে তাদের কিন্তু বেশ কিছু ভুল ত্রুটি আমার চোখে পড়ছে এবং আমি তাদের বারবার করে উল্লেখ করে দিচ্ছি এই ভুলগুলো তারা যেন এক্সাম হলে গিয়ে না করে। এই যে মিস্টেকটা তোমরা কোথায় করছো, তোমাদের নিজেদের মিস্টেকটা কি হচ্ছে সেটা যদি তোমরা খতিয়ে একবার বোর্ড এক্সামের আগে দেখে নাও, তাহলে কিন্তু বোর্ড এক্সামের 90% বা 95%-এর ওপর পাওয়া তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। এবং সেটা কিভাবে অবশ্যই বলবো, আমাদের চ্যানেলের তরফ থেকে প্রতি বছর 2টো মক টেস্টের ব্যবস্থা করা হয়, এই বছরও সেই মক টেস্ট 2টো চলছে, মক 1 এবং মক 2। যদিও মক 1-এর 2টো পার্ট হয়ে গেছে আর 2টো ডেট অবশ্য বাকি আছে, তবুও তোমরা চাইলে এখনো মক 1 এবং মক 2 এক্সাম দিতে পারো, যে এক্সামের পেপার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তোমাদের কাছে আবার পিডিএফ আকারে সেন্ড করে দেওয়া হবে। এতে করে তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারবে। যদি মার্কস কম হয় সেটা কিন্তু ভয়ের বা লজ্জার কিচ্ছু নয়, যদি মার্কস কম হয় সেটা ভালো হলো তোমাদের জন্য, কারণ তোমরা কিছু ভুল করলে এখনই যে ভুলগুলো তোমাদের আর এক্সাম পেপারে গিয়ে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে চলো আমরা চলে যাব পর্ব 8-এ। পর্ব 8-এর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অগ্নিদেবের শয্যা বা ওল্ডেনিও লেঙ্গাই, যে একটা ভয়ানক অগ্নুৎপাতের দৃশ্য, সেই পার্টটা যেটা থেকে তোমাদের 2025-এ প্রশ্ন আসার অনেক বেশি সম্ভাবনা আছে।
তোমরা যারা 2025 এক্সাম দিতে চলেছ তাদের জন্য পর্ব 8 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। কাজে এই পার্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে পড়বে, যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। চলে যাব পর্ব 9-তে। পর্ব 9ও তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানেই আছে আলভারেজের মৃত্যু দৃশ্য। এই মৃত্যু দৃশ্যটাই এখানে ইম্পর্টেন্ট। পর্ব 9 বলতে শুধুমাত্র আলভারেজের মৃত্যু, কিভাবে সে মৃত্যু ঘটেছিল, এটাই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। চলে যাব পর্ব 10 এবং পর্ব 11। কেন পর্ব 10 এবং পর্ব 11 একসাথে বলছি? কারণ পর্ব 10 এবং পর্ব 11 কিন্তু একে অপরের সাথে রিলেটেড। কারণ হচ্ছে পর্ব 10-এ আমরা দেখতে পাচ্ছি শঙ্কর আলভারেজকে হারিয়েছে। আলভারেজকে হারিয়ে সে একা যাত্রা করেছে এবং তার যাত্রাপথে একটা ত্রিভুজাকৃতি গুহা পড়েছে, যে গুহায় সে শুধুমাত্র একটা টর্চ নিয়ে ঢুকে পড়েছিল এবং সেই গুহা থেকে বেরোতে পারেনি সে দীর্ঘ 3 দিন। সম্ভবত 3 দিন পর সে যখন গুহা, 3-4 দিন বোধহয়, আমার ঠিক মনে নেই, সেই সময় সে যখন বেরোয় তার সেই ভয়ানক অভিজ্ঞতা, মানে শঙ্করের সেই গুহার অভিজ্ঞতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না সেটাও নয়, প্রশ্নও আসতে পারে। তবে তোমাদের এই প্রশ্নের উত্তর লিখতে গেলে কিন্তু প্রশ্নের উত্তরটা দীর্ঘ হবে এবং একটু বর্ণনামূলক হবে। যদি তোমরা কোনো স্টুডেন্ট মনে করো যে এই বর্ণনামূলক বিষয়টা লিখতে তোমাদের কষ্ট হবে, তাহলে আমি তাদের সাজেস্ট করবো পর্ব 10 বা পর্ব 11 থেকে প্রশ্নের উত্তর না লিখতে। সেক্ষেত্রে তোমরা এই দুটো পার্ট বাদ দিতে পারো, বাট রিড করতে ভুলো না। কিন্তু সেক্ষেত্রে তোমাদের বাকি পার্টগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু তোমরা মানে প্রশ্ন কমন না পেতেও পারো। সেক্ষেত্রে আবার বলছি না পর্ব 10 বা 11 থেকে প্রশ্ন এবছর আসবেই, তবে হ্যাঁ পর্ব 10-11 ওই যে গুহা, ত্রিভুজাকৃতি গুহা, কেন শঙ্করের জীবনে ইম্পর্টেন্ট? কারণ ওই গুহাতেই কিন্তু ছিল সেই হীরের খনি, যে হীরের খনিকে চোখে দেখেও, হীরের খনির সন্ধান পেয়েও শঙ্কর কিন্তু অবলীলাক্রমে বেরিয়ে এসেছে, মোহতে পড়েনি। কেন মোহতে পড়লো না শঙ্কর? তার কারণও হচ্ছে তার জীবনের যে একটা প্রচন্ড তাগিদ, তার মৃত্যু মানে হয়ে যেতে পারে, সে তাকে বাঁচতে হবে, সেই বাঁচার তাগিদ তাকে টেনে নিয়ে গিয়েছিল। সে জানতো না হীরের সন্ধান সে পেয়ে গেছে, সে হীরেকে চিনতে পারেনি। এই যে বিষয়টা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ যারাই ওই হীরের সন্ধানে গেছে প্রত্যেকের মৃত্যু হয়েছে। আলভারেজের মৃত্যু হয়েছে, জিম কার্টারের মৃত্যু হয়েছে, আত্তিলিও গাত্তির মৃত্যু, কিন্তু শঙ্করের মৃত্যু হলো না। কেন হলো না? এই গুহায় কিন্তু তার মেন কারণ, এই গুহায় শঙ্কর হীরেকে চিনতে পারলো না। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে লোভ, ওই অংশে একটা সকলের ক্ষেত্রে হয়েছিল লোভের প্রশ্ন, সেটা কিন্তু শঙ্করের ক্ষেত্রে হলো না। কারণ কি? শঙ্কর ওই হীরেকে চিনতে পারলো না এবং তার জীবনের তাগিদটা বেশি ছিল। এছাড়া শঙ্করের প্রত্যুৎ পণ্যমতিত্ব আমরা দেখেছি বরাবরই অত্যন্ত ভালো। যাই হোক, চলে যাব পর্ব 12-তে। পর্ব 12 তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। এখানে ইম্পর্টেন্ট বিষয় কি না, আত্তিলিও গাত্তির বিষয়। আত্তিলিও গাত্তি কে ছিল? আত্তিলিও গাত্তি সম্পর্কে যাবতীয় তথ্য তার চিঠিতে আত্তিলিও গাত্তি লিখে গেছে। সেই চিঠিতে সে কি কি লিখেছিল তার সম্পূর্ণ বিষয়টা ইম্পর্টেন্ট। আর অবশ্যই খুঁটিয়ে দেখে নেবে আত্তিলিও গাত্তি চিঠি শেষ করার সময় ডেট কি দিয়েছিল। সে নির্দিষ্ট তারিখ দিতে পারেনি, সাল উল্লেখ করেছে এবং বারটা সম্ভবত উল্লেখ করেছিল। কেন ডেট দিতে পারেনি তার কারণে কিন্তু বলা আছে তার হিসাব নেই। বেশ বহুদিন ধরে সেই সব কিছুর মধ্যে আছে, একটা অভিযানের মধ্যে আছে, ভয়ঙ্কর মানে অভিযান যাকে বলে, যার ফলে সে ডেট সবকিছু হারিয়ে ফেলেছিল, মাথায় ছিল না তার, সেই কারণে দিতে পারেনি। এগুলো একটু খেয়াল রাখবে। আর সেই গুহায় ঢুকেই শঙ্কর কিছু দৃশ্য দেখেছিল, একটা সাপের সামনে সে পড়েছিল, ভয়ঙ্কর, তার মৃত্যু হতে পারতো, সেই বিষয়টা ওই পিপে সরানোর সাথে সাথে পিপের মধ্যে কি ছিল, তাছাড়া হচ্ছে ওই চিঠির বিষয়টা তো অবশ্যই, এছাড়াও হচ্ছে আত্তিলিও গাত্তিকে কিভাবে সে কবর দিল সেই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। চলে যাব পর্ব 13-তে। পর্ব 13 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। শঙ্কর কেন চিমানিমানি পর্বতে থেকে গেল? শঙ্করের পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মানে পাথর এসে পড়েছিল, সেই পার্টটা। সেখানে শঙ্করের মৃত্যু ভয়ের যে কারণ এবং দৃশ্য, সেই পার্টগুলো ইম্পর্টেন্ট। এটাও আমি বলবো তোমরা যারা অন্যান্য পার্ট স্কিপ করছো না, এই পার্টটা তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তারা স্কিপ করতে পারো, বাট বাকি পার্টটা কিন্তু ভালো করে পড়তে হবে। কিন্তু এই পার্ট ইম্পর্টেন্ট, কারণ শঙ্কর অত্যন্ত সাহসী শঙ্কর, যে শঙ্কর কখনো মৃত্যুকে ভয় পায়নি, সেই
শঙ্করের মধ্যেও কিন্তু মৃত্যু ভয় এসেছিল এই পার্টে, এবং এই পার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেই কারণে তো বটেই। তাছাড়া এই পার্টটাই শঙ্করের অভিযানের যে ভয়ঙ্কর দৃশ্যগুলো তার শেষ দৃশ্য, কাজে এই পার্টটা থেকে প্রশ্ন আসতেই পারে। চলে যাব পর্ব 14-তে। পর্ব 14-তে যে প্রশ্ন এসে গেছে তাতে করে আমার মনে হয় না পর্ব 14 থেকে আর কোনো প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে, তবুও রিপিট হতেই পারে। পর্ব 14 থেকে কোনো প্রশ্ন এসে গেল, ডিটো এই প্রশ্নটা আসবে না, বাট অন্য প্রশ্ন আসতে পারে। সেখানে কি কি বিষয় আছে, শঙ্কর কিভাবে সলসবেরিতে বিখ্যাত হয়েছিল, মানে ওই যে জার্নালিস্টরা তার ছবি টবি তুলছিল, জানছিল সেই সব বিষয়গুলো, এবং তারা ভুল তথ্য পেপারে ছাপিয়েছিল সেটা কি ছিল। এছাড়া কপর্দক শূন্য হয়ে, মানে আর হাতে তার কোনো কিছুর অর্থ নেই, সেই অবস্থায় সে কিভাবে মুক্তি পেয়েছিল সেই বিষয়টা তোমাদের একটু জেনে রাখা ভালো, কারণ পর্ব 14 থেকে এই বিষয়টা না জানলে শঙ্কর সম্পর্কে কমপ্লিট একটা ধারণা তোমরা গড়ে তুলতে পারবে না, মানে শঙ্করের যাত্রা থেকে যাত্রা শেষের যে ধারণা, সেটার জন্য এই পার্টটা তোমাদের পড়ে রাখা দরকার। কিন্তু হ্যাঁ, প্রশ্নের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। চলে যাবো একেবারে চাঁদের পাহাড় উপন্যাসের পরিশিষ্ট পার্টে। পরিশিষ্ট পার্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, অবজেক্টিভ বলতে পারো, মনে রাখবে। সেটা হচ্ছে সলসবেরিতে থাকার সময় শঙ্কর রোডেশিয়ান মিউজিয়ামের ডিরেক্টরের সাথে দেখা করেছিল। তার নাম কি ছিল এবং কি কারণে সে দেখা করেছিল। এছাড়া একটা চিঠি আছে, সেই ভদ্রলোকের একটা চিঠি যেটা গ্রামে ফিরে গিয়ে শঙ্কর পেয়েছিল। সেই চিঠিতে ভদ্রলোকটি কি লিখেছিলেন মনে রেখো, বিষয়টা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও বলছি একটু মনে রেখো, যাতে করে কোনো পার্ট থেকে কোনোভাবে তোমরা লুজার না হও, সেই জন্যই কিন্তু বিষয়টা বলে রাখা। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তাদের অবশ্যই রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক করবে এবং ভিডিওকে শেয়ার করবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো তোমাদের জন্য নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।